শুরু করছি। খনিজ পুষ্টি। কার খনিজ পুষ্টি পড়বো আমরা? উদ্ভিদে। উদ্ভিদে খনিজ পুষ্টি আছে তোমাদের চ্যাপ্টারে। খনিজ পুষ্টি পড়তে গেলে আমরা কয়েকটা টার্ম সম্বন্ধে আগে জেনে নিই, যেমন কি পরিপোষক বা নিউট্রিয়েন্ট। পরিপোষক বা নিউট্রিয়েন্ট কি? জীবদেহ গঠনের জন্য যে সমস্ত রাসায়নিক উপাদান প্রয়োজন হয় সেগুলো হচ্ছে পরিপোষক বা নিউট্রিয়েন্ট। গাছ মাটি থেকে কাঁচামাল হিসাবে দেহের প্রয়োজনীয় যে সমস্ত অজৈব রাসায়নিক উপাদানগুলো গ্রহণ করে সেগুলোকে বলছি আমরা কি? খনিজ পরিপোষক। তাহলে পরিপোষক আর খনিজ পরিপোষকের মধ্যে পার্থক্যটা কি হলো? খনিজ মানে হচ্ছে যেটা প্রকৃতি থেকে সংগ্রহ করা হচ্ছে, গাছ সেটা সংগ্রহ করছে, সেগুলো কি বলছে? খনিজ পরিপোষক। এখন উদ্ভিদের পুষ্টিতে বা বৃদ্ধিতে কতকগুলো মৌল এরকম পরিপোষকের ভূমিকা নেয়। তাহলে উদ্ভিদ এই পরিপোষকগুলোকে বা এই মৌলগুলোকে কিভাবে নেবে? সে কি করে? মাটি থেকে আয়ন হিসাবে জলে দ্রবীভূত অবস্থায় গাছ এগুলোকে গ্রহণ করে। তাহলে এগুলো কিভাবে গ্রহণ করে তারপরে কি করে? গ্রহণ করলো, জলে দ্রবীভূত অবস্থায় আয়ন হিসাবে গ্রহণ করে উদ্ভিদের কোষের মধ্যে এগুলো অংশীভূত হলো বা আত্তীকরণ ঘটলো। তখন এগুলো জৈব রাসায়নিক পদার্থে পরিণত হলো এবং উদ্ভিদের বৃদ্ধি, পরিস্ফুরণ, জনন এই বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হলো। অর্থাৎ কি হলো? খনিজ পুষ্টি সাধিত হলো। আমাদের সেটাই বিষয় হচ্ছে খনিজ পুষ্টি। তাহলে বোঝা গেল খনিজ পুষ্টি কি। এখন চ্যাপ্টারটা খুবই ছোট, এঁকে লিখে এখন অনেক বড় চ্যাপ্টার না, সুতরাং বোঝানোর মতো কিছু নেই, একটু জাস্ট পড়তে হবে। দেখি আমরা যে খনিজ পুষ্টি কি। খনিজ পুষ্টি উদ্ভিদে। এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন উদ্ভিদের দেহে 60 রকমের মৌল পাওয়া গেছে। কত রকম? 60। উদ্ভিদ দেহে 60 রকমের মৌল পাওয়া গেছে। এই 60 রকমের মৌল কিন্তু সবকটাই অপরিহার্য না। তার মধ্যে কতগুলো মৌল হচ্ছে উদ্ভিদের পুষ্টিতে, বৃদ্ধিতে, জননে, প্রোটোপ্লাজম গঠনে হচ্ছে অবশ্য প্রয়োজন বা সেটা অপরিহার্য। সুতরাং এই উদ্ভিদে যে সমস্ত মৌল পাওয়া যায় তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অত্যাবশ্যক বা অপরিহার্য, আর একটা হচ্ছে অনপরিহার্য বা অনাবশ্যক। ঠিক আছে, তাহলে মৌলকে দুভাগে ভাগ করছি। খনিজ মৌলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি বললাম? অপরিহার্য বা অত্যাবশ্যক। আর একটা কি? অনপরিহার্য বা অনাবশ্যক। অপরিহার্য আর অনপরিহার্য। অপরিহার্য মৌল বলা হচ্ছে কেন? এটা হচ্ছে 17টা। কটা আছে? 17টা। তাহলে বাকি যেগুলো আছে 60-এর মধ্যে সেগুলো অনাবশ্যক মৌলের মধ্যে পড়বে।
এগুলিকে আমরা অপরিহার্য বলবো কেন? কারণ কি, এই অপরিহার্য মৌলগুলো কতগুলো বৈশিষ্ট্য আছে। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা আগে দেখি। অপরিহার্য মৌলের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে কি কারণে এদেরকে অত্যাবশ্যক বলা হচ্ছে। এক নম্বর কি, এই মৌলগুলো উদ্ভিদের অঙ্গজ গঠন এবং জনন চক্র নিয়ন্ত্রণ করে, বা এদের অভাবে অঙ্গজ গঠন এবং জনন চক্র ব্যাহত হয়। দুই রকম ভাবে লেখা যায়, আমি লিখি এগুলির অভাবে উদ্ভিদের অঙ্গজ গঠন ও জনন চক্র ব্যাহত হয়। অঙ্গজ গঠন বলতে কি বলছি? অঙ্গজ গঠন বলতে কি, মূল, কাণ্ড, শাখা প্রশাখা, ফুল এগুলো গঠিত হতে পারে না ঠিক মতো। দুই নম্বরে কি, এগুলি বিপাক ক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করে। বিপাক ক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করে। তিনে কি, আর কি বৈশিষ্ট্য? উদ্ভিদের বৃদ্ধিতে অতি অবশ্যই প্রয়োজন এবং এগুলোর অভাবে উদ্ভিদের বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়। কি লিখব? বৃদ্ধিতে, উদ্ভিদের বৃদ্ধি লিখি, উদ্ভিদের বৃদ্ধিতে অতি প্রয়োজন এবং এর অভাবে উদ্ভিদের রোগ লক্ষণ প্রকাশ পায়। ঠিক আছে, আরেকটা কি, আরো আছে, তার মধ্যে একটি হচ্ছে এর অভাবজনিত লক্ষণ বা এর অভাবের ফলে যদি কোনো রোগ হয় তাহলে অন্য কোনো মৌল দ্বারা সেই অভাব পূরণ করা যায় না। সেটা লিখি, এগুলি অভাব অন্য কোনো মৌল দ্বারা পূরণ করা যায় না। আর কি, উদ্ভিদে কার্যকরী অণু সংশ্লেষে এগুলো প্রয়োজন হয়। উদ্ভিদের দেহে কার্যকরী অণু সংশ্লেষে এগুলো ব্যবহার হয়। এখন এগুলো কি কি হতে পারে বলেছি 17টা, তার মধ্যে কয়েকটি উদাহরণ দিচ্ছি, একটু পরেই আমি সবগুলো বলবো। যেমন কি, কার্বন, উদাহরণ দিচ্ছি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো অনেক কিছুই। আর অনপরিহার্য বা অনাবশ্যক মৌল কি হবে? এগুলোর কোনো বৈশিষ্ট্য তার নেই, তাহলে কি লিখতে পারি? একটা লাইন লিখে দিই যে এগুলির অভাবে উদ্ভিদের অঙ্গজ গঠন বা জনচক্র ব্যাহত হয় না, বা লিখে দিচ্ছি এগুলি উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি কিছুতেই কাজে আসে না। এগুলি
উদ্ভিদের বৃদ্ধি পরিস্ফুরণে সাহায্য করে না বা অপরিহার্য নয়। উদাহরণ কি? এই উদাহরণ দিই, যেমন কি অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই 17 রকম মৌলকে অপরিহার্য বলা হচ্ছে কেন সেটা আমরা এই বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবো। আর বাকি মৌলগুলোকে অনপরিহার্য বলা হচ্ছে কেন সেটাও বুঝতে পারবো, কারণ এগুলো কোনো বৈশিষ্ট্য সেই মৌলগুলোর মধ্যে নেই। এখন আমরা এই অপরিহার্য মৌলগুলোকে আবার দুই ভাগে ভাগ করব। এই বৈশিষ্ট্যগুলো দেখে নাও, তারপর আমরা আবার এটাকে ভাগ করব। তাহলে অপরিহার্য মৌলগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কিসের ভিত্তিতে? উদ্ভিদের পুষ্টিতে এই মৌলগুলোর চাহিদা এবং এই মৌলগুলোর অভাবজনিত কারণে উদ্ভিদের রোগ লক্ষণের প্রকটতা উপর ভিত্তি করে আমরা এই অপরিহার্য মৌলগুলোকে আবার দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে অতিমাত্রিক মৌল বা ম্যাক্রো এলিমেন্টস, আর স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রো এলিমেন্টস। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। তাহলে দেখো কি লিখছি, অপরিহার্য মৌল, তাকে দুটো ভাগে ভাগ করছি। একটা কি? একটা হচ্ছে কি বললাম, অতিমাত্রিক। অতিমাত্রিক বা ম্যাক্রো এলিমেন্টস, অতিমাত্রিক মৌল। আর একটা কি? স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রো এলিমেন্টস। ঠিক আছে, তা অতিমাত্রিক আর স্বল্পমাত্রিক মিলিয়ে কটা বলেছিলাম আমি? 17টা, তাই তো? তাহলে কি কি আগে দেখে, 17টা কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার। 1 2 3 4 5 6 7 8 9। অতিমাত্রিক মৌল আছে কটা? 9টা। এখানে লিখে রাখলাম 9। তাহলে বাকি কটা থাকলো 17এর মধ্যে? 8টা। 8টা হচ্ছে কি? স্বল্পমাত্রিক মৌল। কি কি দেখো, আয়রন, ক্লোরিন, ব্রোমিন, মলিবডিনাম, বোরন, নিকেল, জিঙ্ক, কপার। 1 2 3 4 5 6 7 8। তাহলে কি হলো? 9টা অতিমাত্রিক মৌল আর 8টা স্বল্পমাত্রিক মৌল। এগুলো একটু দেখে রাখবে। এখন অতিমাত্রিক মৌল আর স্বল্পমাত্রিক মৌলের বৈশিষ্ট্য কি? এটাকে অতিমাত্রিক কেন বলা হচ্ছে এই মৌলগুলোকে, আর এগুলোকে স্বল্পমাত্রিক কেন বলা হচ্ছে? কারণ কি, এই অতিমাত্রিক মৌলগুলো উদ্ভিদের বেশি পরিমাণে লাগছে উদ্ভিদের বৃদ্ধিতে। আর কি, এই মৌলগুলো উদ্ভিদের দেহ গঠন এবং প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করছে। আর কি, এগুলো উৎসেচকের সঙ্গে উৎসেচকের সক্রিয়করণে গৌণ ভূমিকা নেয়। এখানে সক্রিয় ভূমিকা নেবে। ঠিক আছে, এর সক্রিয়করণে উৎসেচকের গৌণ ভূমিকা নেয়। আর কি, এটা যদি উদ্ভিদে বেশি পরিমাণে হয়ে যায়, যা লাগবে তার চেয়ে ধরো বেশি পরিমাণে আছে, তাহলে কিন্তু উদ্ভিদের দেহে কোনো বিষক্রিয়া হবে না, ঠিক উল্টোটা এখানে হবে।
এর কি বৈশিষ্ট্য? স্বল্পমাত্রিক মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এটি উদ্ভিদের বৃদ্ধিতে কম পরিমাণে লাগছে, সেই জন্য স্বল্প মাত্রিক। তারপরে কি, এটি উদ্ভিদের দেহ গঠন এবং প্রোটোপ্লাজম গঠনে কোনো ভূমিকা নিচ্ছে না। এটা কি করছে? এ উৎসেচকের সক্রিয়করণে এর কাজে লাগছে। আরেকটা যেটা বললাম, এর ক্ষেত্রে যে এর বিষক্রিয়া ঘটছে না অতিমাত্রিক হয়ে গেলে, কিন্তু এই মৌলগুলো যদি যা প্রয়োজন তার তুলনায় যদি বেশি থেকে যায় উদ্ভিদের দেহে, তাহলে এর বিষক্রিয়া ঘটাবে। তাহলে বৈশিষ্ট্যগুলো বোঝা গেল। এবং এর কটা আছে? 9টা, এর হচ্ছে 8টা। এবার আমরা কি পড়াবো, যে এই অপরিহার্য মৌলগুলোর সাধারণ কাজ। আলাদা আলাদা করে আমি কাজ বলছি না, একসাথে অপরিহার্য মৌলগুলোর কাজটা আমি আলোচনা করছি। তাহলে লিখে রেখি কাজ। কাজ কিন্তু এক্ষেত্রে অপরিহার্য মৌলের কথাই বলছি, কাজ। ঠিক আছে, তাহলে এখানে স্টার দিয়ে রাখলাম, তাহলে বুঝতে পারবে কাজটা কার? অপরিহার্য মৌল, মানে স্বল্পমাত্রিক আর অতিমাত্রিক দু প্রকার মৌলের। কি কাজ? এই উদ্ভিদের প্রোটোপ্লাজম গঠন এবং কোষপ্রাচীর গঠনে মৌলগুলি বিশেষ কাজে লাগে। তাহলে 1 নম্বর পয়েন্টে লিখি প্রোটোপ্লাজম ও কোষপ্রাচীর গঠনে গঠন। যেহেতু লিখতে হবে এক লাইন, কি লিখবো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সবই কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস মৌলগুলি প্রভৃতি লিখে দিই, আরো তো অনেকগুলো আছে। প্রভৃতি মৌলগুলি প্রোটোপ্লাজম ও কোষপ্রাচীর গঠনে অংশগ্রহণ করে। যে কোনো জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। ওর মধ্যেই লিখছি, যে কোনো জৈব যৌগ কি নিয়ে গঠিত হবে? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। নাইট্রোজেন এবং প্রিফার ফসফরাস, তাই তো, কি করে? নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এটা লিখি, নাইট্রোজেন এবং ফসফরাস নিউক্লিক অ্যাসিড গঠন করে। আর কি? ম্যাগনেসিয়াম, ক্লোরোফিলের উপাদান। ক্লোরোফিল ক্লোরোফিলের উপাদান। ঠিক আছে, তাহলে এই একটা পয়েন্টের মধ্যে এগুলো সব লেখা হবে। তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, কপার, এগুলো কি করে? উৎসেচকের উপাদান হিসাবে কাজে লাগে। তাহলে লিখবো উৎসেচক গঠন। কি লিখবো? উৎসেচক গঠন। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক,
ক্লোরিন উৎসেচক গঠন করে এবং কোএনজাইম হিসাবে বাংলায় লিখি কোএনজাইম হিসাবে কাজ করে। দুটো কাজ হলো, এবার মুছে দিই, জায়গা নেই। 3 নম্বর জারণ বিজারণ ক্রিয়া। লৌহ বা আয়রনযুক্ত ফেরিডক্সিন সাইটোক্রোম এবং কপারযুক্ত প্লাস্টোসায়ানিন, এগুলো মনে পড়ছে তো? সালোক সংশ্লেষ পড়াবার সময় এই ইলেকট্রন বাহকগুলোর কথা বলেছি। তাহলে এইগুলো কি হলো, এই মৌলগুলো যুক্ত হলো, এগুলো কি করছে? ইলেকট্রন পরিবহনে সাহায্য করছে এবং জারণ বিজারণ ক্রিয়ায় কাজে লাগছে। তাহলে লিখি আয়রনযুক্ত, আয়রন মানে কি? লোহা। আয়রনযুক্ত ফেরিডক্সিন সাইটোক্রোম এবং কপারযুক্ত, কপার মানে তামা, সিউ, কপারযুক্ত প্লাস্টোসায়ানিন কি করে? ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে। ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে এবং জারণ বিজারণ ক্রিয়ায় সাহায্য করে। আর কি কাজ? K প্লাস আয়ন, আয়ন আর লিখবো না, প্লাস দিয়েছি, K প্লাস পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া, বাষ্পমোচন পড়বার সময় ডিটেলসে বুঝতে পারবেন। খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পিএইচ বজায় রাখা। মৃদু অ্যাসিড এবং তাদের লবণ আর কি? ফসফেট আয়ন পিএইচ বজায় রাখতে সাহায্য করে কোষের। লিখব মৃদু অ্যাসিড ও তার লবণ এবং ফসফেট কোষের পিএইচ বজায় রাখে। পিএইচ কি? পিএইচ হচ্ছে একটা মাপ যেটা কিনা ঠিক করে দেবে ওই দ্রবণটা অ্যাসিডিক না ক্ষারীয়, অর্থাৎ সেই দ্রবণটা অম্লীয় না ক্ষারীয়। পিএইচ হচ্ছে একটা মাপ বা একটা মেজার। পিএইচ স্কেল আছে, ফিজিক্যাল সায়েন্সে পড়ে থাকবে, নাহলে বলে দিচ্ছি। পিএইচ স্কেলটা কি হয়? 0 থেকে 14 পর্যন্ত থাকে পিএইচ স্কেল। মাঝখানে 7। 7 মানে কি? প্রসম। কোন দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে কি বুঝবো? দ্রবণটা প্রসম মানে কি? ক্ষারীয় নয়, অ্যাসিডিকও নয়, সেটা প্রসম। যেমন কি বিশুদ্ধ জল, বিশুদ্ধ জলের পিএইচ হয় সবসময় কি? 7। বিশুদ্ধ জলের পিএইচ হবে কত? 7।
বা 7 থেকে যত নিচের দিকে যাবে, অর্থাৎ 0 থেকে 7 এর মধ্যে যদি কারোর পিএইচ হয় কোনো দ্রবণের, তাহলে সে হবে কি অ্যাসিডিক। আর 7 থেকে 14 এর মধ্যে হলে, মানে 7 থেকে বেশি হলে হবে ক্ষারীয়। তাহলে পিএইচটা বোঝা গেল, পিএইচটা মুছে দিলাম। আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি বিষক্রিয়া হ্রাস। এটা উপরে লিখছি, একটা মুছে দিলাম। বিষক্রিয়া হ্রাস কয়েকটি মৌল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম কি করে, ভারী ধাতুর বিষক্রিয়াজনিত প্রভাব থেকে এবং স্বল্পমাত্রিক যে মৌলগুলো আছে তার মাত্রাধিক্য হ্রাস করতে এই মৌলগুলো কাজে লাগে। তাহলে আগে লিখে দিই, ভারী ধাতুর বিষক্রিয়া এবং স্বল্পমাত্রিক মৌলের মাত্রাধিক্য হ্রাস করতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম মৌলগুলি সাহায্য করে। ঠিক আছে, মোটামুটি এই কাজগুলো বললাম। প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে বলতে হয় অনেক বড় হয়ে যাবে, অত কিছু মনে রাখার এখন প্রয়োজন নেই। সুতরাং একটা জেনারেল এই যে কতগুলো তাদের কাজ কি কি করতে উদ্ভিদে সাহায্য করে সেগুলো আমি বললাম। তাহলে এই চ্যাপ্টারটা খুবই ছোট। অপরিহার্য মৌল কাকে বলছে, একে আবার কটা ভাগে ভাগ করা হচ্ছে, খনিজ পুষ্টি কি, অপরিহার্য মৌলগুলির কাজ কি, এইগুলোই এই চ্যাপ্টারের মধ্যে আছে, আর বিশেষ কিছু নেই।